বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের যে প্রথম অধ্যায়, সেটি হচ্ছে রসায়নের ধারণা, দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এ সম্পর্কে জানবো। চলো আমরা শুরু করা যাক। এখানে এই একই কথা বলেছে যে তোমরা নতুন রসায়ন বইটি হাতে পেয়েছো, রসায়ন বিষয়টি কি, কেনই বা এই রসায়ন পড়বে, কি কাজে লাগে। এই অধ্যায়ে যদি তুমি পড়ো তাহলে এ সম্পর্কে জানতে পারবে। এটি এখানে বলেছে। আচ্ছা, দেখো, এখন হচ্ছে যে আচ্ছা, তুমি যদি এই অধ্যায়টি পড়ো, এই অধ্যায় শেষে তুমি কি জানতে পারবে? তুমি রসায়নের ধারণা পাবে, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে, মানে রসায়ন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যবহৃত হচ্ছে, ব্যবহার আছে কোন কোন ক্ষেত্রে রসায়নের, সে সম্পর্কে তুমি জানতে পারবে। বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে রসায়নের যে সম্পর্ক সেটি জানতে পারবে। রসায়ন কেন পাঠ করবো আমরা, কি কারণ, সে সম্পর্কে তুমি যা এখানে ধারণা পাবা। রসায়নে যে আচ্ছা এই যে গবেষণা আছে, অনুসন্ধান এবং গবেষণা, গবেষণা করে যে বিজ্ঞানী হয়ে যাচ্ছে, সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে অনেক ছেলেপেলে আজকে। কি করতেছে, রসায়নের পরে গবেষণা করে বিদেশে যে এরা পিএইচডি করতেছে, এখান থেকে বড় বড় কোম্পানিতে জব করতেছে, যেমন নাসার মতো জায়গায়ও এরা জব করতেছে। অনেক মানে হায়ার লেভেলের তোমার রিসার্চ ইনস্টিটিউটগুলোতে তারা জব করতেছে। ঠিক আছে, বিজ্ঞানী হয়ে যাচ্ছে অনেকেই। তারপরে এই সম্পর্কে তুমি এই অধ্যায়ে জানতে পারবে। আসলে অনুসন্ধানের কাজের উপর তুমি যে রসায়নে অনুসন্ধান করবে, এটার কাজের কেমন করে পরিকল্পনা করবে, তারপরে কেমন করে সিদ্ধান্ত নিবে, তুমি কি পরীক্ষাটা কেমন করে করবে, এই সম্পর্কেও তুমি প্রাথমিক ধারণা পাবে এই অধ্যায়ে। তারপরে হচ্ছে যে রসায়ন পরীক্ষাগারে কাজের সময় তুমি রসায়নের ল্যাবরেটরিতে তোমরা কাজ করতেছো, ল্যাবরেটরিতে, তো সেখানে রসায়ন ল্যাবরেটরিতে কাজ করার সময় তোমার কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে তুমি জানতে পারবে। ঠিক আছে, প্রাকৃতিক এবং বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে তুমি ব্যাখ্যা করতে পারবা। যেমন প্রাকৃতিক ঘটনাবলী যা আছে, এটা যখন পড়বে তখন এই সম্পর্কে তুমি ধারণা নিতে পারবে আজকে, মানে এই অধ্যায় থেকে। ওকে, চলো চলো আমরা শুরু করব। আমাদের যে রসায়নের প্রথমে যে রসায়ন পরিচিতি, দেখো পরিচিতির মধ্যে কি বলেছে, দ্য ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি, দ্য ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি, রসায়ন পরিচিতি। এখানে বলেছে দেখো, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কাপড় পরতে জানতো না, ঘর বাড়ি বানাতে জানতো না, এমন কি খেতে জানতো না। জানতো বলো? আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কি করছে, তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে, বিদ্যুৎ উৎপাদন করতে শিখেছে, বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কি করছে, ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কি ঘটছে সে সম্পর্কে দেখতে পাচ্ছে। এগুলো সব কিছুই কিন্তু বিজ্ঞানের অবদান, তাই না বলো? আচ্ছা, স্বাভাবিকভাবেই এখন মনে প্রশ্ন হয় যে বিজ্ঞান কি। আমাদের মনে প্রথম যেটা প্রশ্ন আসলো সেটি হচ্ছে বিজ্ঞান কি। এখন দেখো, বিজ্ঞান হলো মানব জাতির পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কাজে কাজে মানে নিজেদের কল্যাণে কাজে লাগানো। বুঝতে পেরেছো বিজ্ঞানটা? এটা হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞা। এটা তোমাদের কিন্তু পড়তে হবে, মনে রাখতে হবে যে বিজ্ঞান, সহজভাবে বলি দেখো, বিজ্ঞানটা হচ্ছে একটা পদ্ধতিগত জ্ঞান, একটা সুনির্দিষ্ট জ্ঞান যেটা তুমি প্রকৃতি থেকে নিবা, নিয়ে তুমি জ্ঞান বৃদ্ধি করবা, করে নতুন কিছু ওই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করবা, আবিষ্কার করবা, সেটা যাতে মানব জাতির কল্যাণে ইউজ হয়। এমন কিছু আবিষ্কার করতে হবে যেটি মানব জাতির কল্যাণে ইউজ হবে। সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানের লক্ষ্য, মান, সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞান। যেখানে বইয়ের ভাষাটা এরকমই, মানব জাতির পদ্ধতিগত, আমাদের পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, মানে একটা কিন্তু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। তুমি কোনো একটা রিসার্চ করতে, বিজ্ঞানী হতে গেলে, কোনো কিছু আবিষ্কার করতে গেলে কিন্তু তোমার একটা নিয়মের মধ্য দিয়ে বা একটা ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দেখো সেইটাই বলেছে, মানব জাতির পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো। ঠিক আছে, এটি হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, আমরা তাহলে বিজ্ঞানের প্রথম সংজ্ঞাটা শিখেছি। এখানে আমি তোমাকে আরেকটু বোঝানোর জন্য দেখো আলফ্রেড নোবেলের উদাহরণটা দিতে পারি। আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল
তিনি কি আবিষ্কার করেছিলেন? তার বিখ্যাত আবিষ্কার হচ্ছে ডিনামাইট। তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তাই না বলো? তিনি যে ডিনামাইট আবিষ্কার কত সালে আবিষ্কার করেছিলেন এটা তোমাদের শুধু জানার জন্য বলতেছি। তিনি আবিষ্কার করেছিলেন 1867 সালে ডিনামাইট আবিষ্কার করেছিলেন। আবিষ্কার করেছিলেন তিনি নাইট্রোগ্লিসারিন থেকে এই ডিনামাইট আবিষ্কার করেছিলেন। নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে তিনি যে আবিষ্কার করেছিলেন সে সম্পর্কে বলা। যে আবিষ্কার করেছিলেন তার ইচ্ছা ছিল যে এই ডিনামাইট তখন কিন্তু বহুল ব্যবহৃত হয়েছে। যে কোন কোন কাজে ব্যবহৃত হয়েছে তখন বিভিন্ন খনিতে এই ডিনামাইট ব্যবহার করতো, বিভিন্ন বিভিন্ন কনস্ট্রাকশন ওই সময় ব্যবহার করতো। কোনো কিছু ধ্বংস করতে হলে, যেমন কনস্ট্রাকশন অনেক উঁচু জায়গাটাকে আমরা আমরা সমতল করব, তখন এই ডিনামাইট দিয়ে তোমার ওইটা সমতল করা হতো, তখন বিভিন্ন কাজ করা হতো। ওই সময় ব্যাপক পরিচিতি লাভ করেছিল এবং তিনি আর্থিকভাবে অনেক বেশি লাভবান হয়েছিলেন এই আলফ্রেড নোবেল। বাট তিনি পরবর্তীতে খুবই মর্মাহত হয়েছিলেন, কারণ তিনি দেখতে পেলেন যে যুদ্ধক্ষেত্রে এই ডিনামাইট ব্যবহার করা হচ্ছে। তাই তিনি আহ, তিনি যে লাভের যত টাকা ছিল তিনি সেটি তার মানে এই যে আমাদের যে নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ, জানো না, নোবেল প্রাইজ, সেই ক্ষেত্রে তার মানে সব টাকা তিনি ওখানে ডোনেট করেন এবং সেখান থেকেই নোবেল প্রাইজ শুরু হয়। কত সালে শুরু হয়েছিল জানো? 1901 সালে। আচ্ছা ঠিক আছে, কিছু তথ্য তোমাদেরকে আমি এখানে দিলাম। আচ্ছা, এখানে শুরুতে আমরা যে পড়েছিলাম প্রাগৈতিহাসিক, এ সম্পর্কে জানো? প্রাগৈতিহাসিক শব্দটা কি? যদি কোনো অচেনা শব্দ আসে সেগুলো সম্পর্কে জানতে হবে। প্রাগৈতিহাসিক মানে হচ্ছে আমরা যে সময় থেকে ইতিহাস, যে সময় থেকে লিখিত, সরি, মানে আমরা যে সময় থেকে লিখতে শিখেছি তার আগের সময়কে বলে হয় প্রাগৈতিহাসিক। মানে মানব জাতি যে সময় থেকে লিখতে শিখেছে তার আগের সময়টি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। আচ্ছা, আর এই যেখানে হচ্ছে ডিজিটালাইজেশন, এই শব্দটি তোমরা অনেক পরিচিত, তবুও আবার বলি। ডিজিটালাইজেশন শব্দটি হচ্ছে মানে একটা পদ্ধতি অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিকে বলে ডিজিটালাইজেশন। যেমন দেখো, এই যে তুমি আজকে পড়াশোনা করতেছো, বই পড়তেছি আমরা, রসায়ন বইটি, এটি কিন্তু তুমি ডিজিটালি পড়াশোনা করতেছো, তাই না? কম্পিউটারে পড়তেছো, এটাই হচ্ছে ডিজিটালাইজেশন। আগে কিন্তু কল্পনাও করা যেত না যে আমি কম্পিউটারে নিয়ে আমি এই সফট কপি থেকে আমি পড়াশোনা করব। ঠিক আছে? যেমন তাছাড়াও রয়েছে, দেখো, অফিস ডিজিটালাইজেশন এক্সাম্পল দিতে গিয়ে বলা যায় যে অফিস আদালতে তোমার যে ফাইল করি আমরা, ফাইলিং আপ করি, এগুলো কিন্তু আগে কি হতো? অ্যানালগ পদ্ধতিতে একটা ফোল্ডার নিয়ে সেখানে ওই চিঠিপত্র সব ফাইল আপ করে রাখা হতো, কিন্তু এখন কিন্তু এগুলো আর করা হচ্ছে না। এখন ডিজিটালি কম্পিউটারে ফাইল আপ হয়ে যাচ্ছে, আমরা করতেছি। এটাই এটাই হচ্ছে ডিজিটালাইজেশন। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা, এখন আমরা বিজ্ঞানের সংজ্ঞাটা বললাম। বিজ্ঞানের সংজ্ঞা কেউ একজন বলতে পারবে? দেখো, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, বিজ্ঞানটা হচ্ছে একটা নিয়মানুগ প্রক্রিয়া, ধারাবাহিক প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা প্রকৃতি থেকে জ্ঞান লাভ করব এবং সেখান থেকে আমরা ওই জ্ঞান দিয়ে কোনো কিছু আবিষ্কার করব যেটা মানব জাতির কল্যাণে ব্যবহার করা যাবে, সেটাই হচ্ছে বিজ্ঞান। ওকে, এখন দেখো আরেকটি সংজ্ঞা আসতেছে, রসায়ন। রসায়ন জিনিসটা কি? রসায়নটি কি? রসায়ন হচ্ছে বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন প্রকৃতি, ধর্ম, ব্যবহার এবং বস্তু সময় পারস্পরিক রূপান্তর পরিণত করে শক্তি, মূলত তাপ শক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয়, সেটি রসায়ন বলে। এটি বুঝতে পেরেছো? আচ্ছা, একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। রসায়নের এর থেকে আরো সহজ সংজ্ঞাও আছে। রসায়নের সহজ সংজ্ঞার মধ্যে হচ্ছে, রসায়ন হচ্ছে বিজ্ঞানের সে বিষয় যেখানে পদার্থের গঠন, দেখো পদার্থের, আমরা পরে দেখতে পারবো, পদার্থের গঠন, অবস্থা এবং রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করা হয়, আলোচনা করা হয়, সেটি হচ্ছে তোমার সেটি হচ্ছে রসায়ন।
পদার্থের গঠন, হ্যাঁ বুঝতে পেরেছো। কিন্তু এইখানে সংজ্ঞাটা একটু বড় করে দিয়েছে, চলো আমরা এই সংজ্ঞাটাকে বুঝি। বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থ, মানে মৌল বুঝতে পেরেছো। যে কোনো পদার্থকে তুমি যদি ভাঙতে থাকো, একটা পদার্থ নিয়েছো, এটাকে যদি তুমি ভাঙতে থাকো, তাহলে এটি কিন্তু মানে এমন একটা অংশে পৌঁছাবে যখন আর ভাঙা যাবে না, সেটিকে বলা হয়, আমরা সাধারণভাবে বলি মৌল। সেই মৌল, আহ, এই মৌল সমন্বয়ে কি গঠিত হয়? যৌগ গঠিত। দুই বা ততোধিক মৌল, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি হয়? H2O, পানি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে যৌগ। এই যে যৌগের সংযুক্তি, এটা কিভাবে কিভাবে সংযোগ হয়েছে, কিভাবে সংযোগ হতে পারে, এই বিষয়ে কিন্তু তোমার এখানে ব্যাখ্যা ব্যাখ্যা মানে রসায়ন ব্যাখ্যা করে। গঠন প্রকৃতি, এর গঠন কেমন হবে, তুমি যে আমরা যে পানি বললাম H2O, এর গঠন কিন্তু আছে, তাই না বলো? যেমন H2O এর সাধারণত গঠন হচ্ছে এরকম। এটা এটা এই রসায়ন ব্যাখ্যা করবে। এর ধর্ম কেমন হবে, এর ব্যবহার কোথায় আছে। দেখো, তাছাড়া রয়েছে বস্তু সময় পারস্পরিক রূপান্তর। আমরা যেহেতু পানির কথা বলতেছি, তাহলে পানিতেই থাকি। দেখো যে পারস্পরিক রূপান্তর মানে কি, তুমি যখন পানি আছে, একে যদি হিট দাও, তাই না? পানি আছে, একে তুমি হিট দিলে কি হবে বলো তো? হিট দিলে এটি বাষ্প হয়ে যাবে। এই যে রূপান্তর, এই রূপান্তরটা কোথায় আলোচনা করবে, কোন সাবজেক্ট আলোচনা করবে? রসায়ন আলোচনা করবে। ঠিক আছে, এবং রূপান্তরকালে যে শক্তি মূলত এটা কি শোষণ হবে না নিঃসরণ হবে, এই বিষয়ে আলোচনা করবে কি? রসায়ন। তাহলে রসায়ন বুঝতে পেরেছো? এই সংজ্ঞাটা বুঝতে পেরেছো তোমরা? সংজ্ঞাটা, সহজ সংজ্ঞাটা দিবে কোনটা দিবে? যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, অবস্থা এবং হচ্ছে পদার্থের রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রসায়ন। কিন্তু এই সংজ্ঞাটা শুধু তোমরা জেনে রাখো। আচ্ছা, আচ্ছা, এইটুকু সংজ্ঞা আমাদের। ওকে, চলো চলো আমরা শুরু করি। আবার পরে দেখি আমরা কি কি বলেছে। এখানে বলা হয়েছে যে আমরা জানি কয়লা পোড়ালে তাপশক্তি উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। কয়লা পোড়ালে তাপশক্তি উৎপাদিত হয়, কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। এই সম্পর্কে কি জানো? কয়লা মানে কি বলো তো? কয়লা হচ্ছে কার্বনের, কয়লা পুরোটাই হচ্ছে কার্বন। এখানে কিভাবে তাপশক্তি উৎপাদিত হয়? যখন তুমি একে পোড়াও, মানে অক্সিজেনের সাথে এটা রিয়েকশন করবে, ঠিক আছে, তখন এটা কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড যৌগ তৈরি হবে, তাই না? আর্দ্র পরিবেশে কয়লা পোড়ানো মানে বুঝছো, অক্সিজেনের সাথে যখন রিয়েকশন করবে, যখন কার্বন অক্সিজেনের সাথে, কার্বন মানেই কয়লা, যখন অক্সিজেনের সাথে রিয়েকশন করবে তখন কার্বন ডাইঅক্সাইড বের হবে। অক্সিজেনের কাজই তো কি করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তাই না? কাউকে দহনে সাহায্য করে। তাহলে এই যে এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবং আর্দ্র পরিবেশে, দেখো আরেকটি উদাহরণ দিয়েছে, আর্দ্র পরিবেশে লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে যায়। মরিচের সংকেত তোমরা জানো, Fe2O3, এন সংখ্যক কি বলো? এন সংখ্যক হচ্ছে ওয়াটার। হুম, এটা হচ্ছে মরিচা। মরিচা পড়ে যায়। তাছাড়া গাছের নির্যাস থেকে ঔষধ, সুগন্ধি নিষ্কাশন করা হয়। আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হলো রসায়নের কতিপয় উদাহরণ। এই যে কয়লা পোড়াও, লোহায় মরিচা পড়ে, ঔষধ এবং সুগন্ধি নিষ্কাশন, আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন, এগুলো সবগুলোই হচ্ছে রসায়নের উদাহরণ। আকরিক জানো? আকরিকটা কি? আকরিকটা কি বলো? আকরিক হচ্ছে তোমার আমাদের মাটির নিচে, সাধারণত মাটির নিচে খনি থেকে প্রাকৃতিকভাবে কিছু ধাতু পাই আমরা। ধাতু মানে কি? মানে বিভিন্ন ধাতুর মিশ্রণ আকারে কিছু থাকে, যেমন মনে করো যে মিশ্রণ আকারে মানে পাওয়া যায়, সেটি হচ্ছে আকরিক। খনি থেকে প্রাপ্ত প্রাপ্ত ধাতুর মিশ্রণ, সংকর ধাতু টাইপের। যেমন বক্সাইট, তোমরা পড়েছো বক্সাইট, আমরা এটা বক্সাইট পাই। হেমাটাইট, মনে আছে? এগুলো কি জানো তোমরা? হেমাটাইট, হেমাটাইট কার বলো? এটা কার আকরিক? এটা হচ্ছে আয়রনের আকরিক, লোহার আকরিক। আবার এই বক্সাইট, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। এরকম বক্সাইটের মধ্যে কি থাকে জানো? অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি থাকে। হেমাটাইটের মধ্যেও কিন্তু ওই যে আয়রন, ঠিক আছে, এর মধ্যে কিছু এর সঙ্গে পানি থাকে।
এই যেগুলো হচ্ছে তোমার দেখো ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম থাকে অক্সিজেন নিয়ে মিশ্রিত থাকে, এই যে এই মিশ্রণ সেটাই হচ্ছে আকরিক। আর এটা কোথায় পাওয়া যায় বলো? এটি পাওয়া যায় হচ্ছে, কোথায় পাওয়া যায়? এটা খনিতে পাওয়া যায়, মাটির নিচে পাওয়া যায়। তাহলে আমরা আকরিক সম্পর্কে কিছু ধারণা পেলাম। দেখো, এখন বলা যায় প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ জেনে বা না জেনে বিভিন্ন রসায়ন ব্যবহার করে আসছে, তাই না বলো? এ পর্যন্ত তথ্য যে আমরা পেয়েছি তার মধ্যে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। প্রথম ব্যবহৃত ধাতুর নাম কি? তামা। এটি আমাদের প্রথম ব্যবহৃত ধাতু। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। তামার অপর নাম কি বলো তো? তামাটাকে তামাক চিনো? হ্যাঁ, তামা আরেকটা কি বলে? তামাকে বলে কপার। কপার যে জিনিস তামা একই সেম। ওকে, এখানে সে সময় এছাড়াও সেই সব প্রাচীনকাল থেকে মানুষ সোনা রূপা টিন ইত্যাদি ধাতু ব্যবহার করেছে। সব ওই সময় থেকে আমরা এগুলো ব্যবহারগুলো করতেছি। দেখো কি বলেছে, খ্রিস্টপূর্ব 335, সরি, হ্যাঁ 3,500 অব্দের দিকে, মানে এটা হচ্ছে প্রায় 3500 অব্দের দিকে মানুষ কপার এবং টিন ধাতুকে গলিয়ে, এই কপার আমরা জানি কপারের আরেক নাম কি? তামা। এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে, এবং সেই তরলকে একত্রে মিশিয়ে ঠান্ডা করে কঠিন সংকর বা অ্যালয় ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম দেওয়া হয়েছে ব্রোঞ্জ। এই প্রথম তারা এই যে ব্রোঞ্জ আবিষ্কার করলো, বলো কখন? খ্রিস্টপূর্ব 3500 অব্দে। তাহলে ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? আমাদের এটা প্রশ্ন। একদম এটি খুবই মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটি হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয় হচ্ছে কপার এবং টিন দিয়ে। ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? কপার এবং টিন দিয়ে। এটি আমি এইভাবে মনে রেখেছিলাম যে ব্রোঞ্জকে আমরা এইভাবে মনে রেখেছি, ব্রোতাটি। ব্রোতাটি মানে কি বলো? ব্রোতাটি মানে হচ্ছে ব্রোঞ্জ। হচ্ছে ব্রোঞ্জ, তাতে হচ্ছে তামা, টিতে হচ্ছে টিন। বুঝতে পেরেছো? এই যে দেখো, কপার তামার উপর নামে টিন। তা এভাবে তুমি মনে রাখতে, ব্রোতাটি মানে হচ্ছে ব্রোঞ্জের যে সংকরগুলো আছে, যে ধাতু মিলে তৈরি হয়েছে সেটি। ওকে, এই ব্রোঞ্জ দিয়ে মানুষ তখন কি করতো বলো? এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করতো, পশু শিকার করতো, কৃষিকাজ, মানে অনেক কাজে এই ব্রোঞ্জটা তখন ব্যবহার করছে। তখন সময় মানব জাতির জন্য এটা একদম অতি প্রয়োজনীয় পদার্থ ছিল। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অন্যান্য সংকর ধাতু তৈরি করেছে, বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করতেছে। ঠিক আছে, আমাদের দেখো এখানে একটি প্রশ্ন আছে। প্রশ্নটি কি? তোমরা গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু ব্যাখ্যা করো। হুম, এই প্রশ্নটি আমাদেরকে করেছে। এটা দেখো, এটার অ্যান্সারটি হবে যে আমরা যে সোনা, এই সোনা কিন্তু তুমি একদম 100% পিওর যে সোনাটি আছে সেটি কিন্তু খুবই নরম। এই নরম জিনিস দিয়ে তো আর স্বর্ণ বানানো যাবে না, মানে কোনো ধরনের গহনা বানানো যাবে না। এই নরম জিনিস দিয়ে গহনা বানানো যাবে না, এটা খুবই ভঙ্গুর হবে, নমনীয় হবে, হবে না। সেজন্য এই সোনার সাথে সাধারণত তামা প্লাস রূপা, এগুলো বিভিন্ন পরিমাণে মিশিয়ে গহনা তৈরি করা হয়। বিভিন্ন পরিমাণে মিশিয়ে কি তৈরি করা হয়? গহনা তৈরি করা হয়। যেমন আমরা জানো যে সোনার কয়েক ধরনের প্রকারভেদ রয়েছে। সোনা রয়েছে, 24 ক্যারেটের সোনা আছে। 24 ক্যারেটের সোনা, এটি 100% পিওর সোনা, 100% পিওর। এখানেও কিছু মিশ্রণ দেওয়া আছে, হুম, এটাকে শক্ত করার জন্য। আবার তোমার 22 ক্যারেটের সোনা যেটা আছে সেটি 91.7% তোমার স্বর্ণ, অরিজিনাল স্বর্ণ। তার বাকি অংশ হচ্ছে কপার এবং তামা রয়েছে। তারপরে 18 ক্যারেটের স্বর্ণের মধ্যে রয়েছে তোমার 75% স্বর্ণ আছে, আর বাকিটা হচ্ছে এই যে তামা এবং রূপা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু ব্যাখ্যা করতে পারবে না? অবশ্যই ব্যাখ্যা বলবে যে হ্যাঁ, কারণ হচ্ছে গহনা তৈরিতে যে সংকর ধাতু ব্যবহার করা হয়, মানে সেটি সংকর ধাতু, কারণ সোনাতে সোনা যেহেতু ভঙ্গুর,
তাকে নমনীয়, যেহেতু নমনীয় তাকে শক্ত করার জন্য তামা এবং রূপার বিভিন্ন অনুপাতে মিশিয়ে, মানে তামা ও রূপা বিভিন্ন অনুপাতে মিশিয়ে গহনা তৈরি করা হয়, সেজন্য এটি সংকর ধাতু। ওকে, দেখো আমাদের কি বলেছে আমাদেরকে, আমাদের প্রাচীনকালে দার্শনিকেরা পদার্থ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে। আমরা শুরু করি, দেখো আবার প্রাচীনকালে দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে, ইম্পর্টেন্ট, খ্রিস্টপূর্বাব্দটি ইম্পর্টেন্ট, 380 অব্দের দিকে, খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে, তিনি প্রথম বলেন প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। মানে তিনি বললেন যে, মানে তুমি যদি এটাকে ভাঙতে থাকো তাহলে শেষ পর্যায়ে, ডেমোক্রিটাস বললেন কত, 380 খ্রিস্টপূর্বাব্দে, যে তুমি ভাঙতে থাকলে এটা এমন একটি পর্যায়ে যে পৌঁছবে সে যেটিকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে ইনভিজিবল, ইনডিভিজিবল বা অবিভাজ্য। প্রায় এই 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 যে একই ধারণা দিয়েছিলেন ভারতীয় দার্শনিক কোনার্ড, একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু তাদের ধারণা কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাছাড়া তখন সময়ের যে দার্শনিক ছিলেন এরিস্টটল, তিনি এই ধারণার বিরোধিতা করেন। তখন এরিস্টটল সহ অন্যান্য দার্শনিকরা মনে করতেন, এরিস্টটল এটা বিরোধিতা করেছিলেন এবং তারা মনে করতেন যে মাটি, পানি, আগুন, বাতাস মিলে কি হয়, সকল পদার্থ তৈরি। তাদের ধারণা ছিল যে সকল পদার্থ কি দিয়ে তৈরি, মাটি, আগুন, পানি, বাতাস, এই তিনটে মিলে। ফলে অ্যাটমের ধারণা মানে তখন তোমার এই পানি এত বেশি স্বীকৃতি পায়নি, এইটা ডেমোক্রিটাস যে ধারণাটা দিয়েছিলেন। যেখানে তোমরা এই চারটি ছবি দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন আমাদের অ্যান্টনি ল্যাভোইসিয়ে, উনি রবার্ট বয়েল, এটি হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন, এবং হচ্ছে উনি জন ডাল্টন। ভদ্রলোক, দেখো চশমা পরা, তিনি চশমা পরেছেন, জন ডাল্টন চশমা পরতেন। আর উনি এই যে ভদ্রলোক ফ্রান্সিস বেকন দেখতে পাচ্ছ, এনার যে হ্যাটটা আছে, এটাকে তো ওই সময় খুব জনপ্রিয় একটি হ্যাট। এই হ্যাটটির নাম ছিল, রাখো, পিউরিটান হ্যাট। পিউরিটান হ্যাট, ঠিক আছে, ওই সময় এটি খুবই জনপ্রিয় একটি হ্যাট। আচ্ছা, জাস্ট জানার জন্য তোমরা জানলে। হুম, এখন আমরা দেখব কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এই যে কেমিস্ট্রি, এই শব্দটি কোথা থেকে এসেছে? মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। দেখো, মধ্যযুগ বলতে কোনটা বোঝায়? মধ্যযুগ বলা হয় 1201 সাল থেকে আমাদের মধ্যযুগ শুরু। বুঝতে পেরেছো? 1201 সাল থেকে 1800 সাল পর্যন্ত, 1800 পর্যন্ত, 1799 পর্যন্ত, 1201 থেকে 1799 সাল পর্যন্ত হচ্ছে আমাদের মধ্যযুগ। এই সময়ে আরবের কিছু মুসলমান দার্শনিক ছিলেন, তারা স্বর্ণ তৈরি করার জন্য খুব চেষ্টা করেছিলেন, স্বল্প মূল্যের স্বর্ণ তৈরি করার জন্য। তাদের আরেকটি চেষ্টা ছিল যে এমন একটি মহা ওষুধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু বেড়ে যাবে। এগুলো সফল হওয়ার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয় বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন তারা। মূলত এগুলো ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। ঠিক আছে, মধ্যযুগীয়, ওই যে মধ্যযুগে, এই যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। এটা মাথায় রেখো। মধ্যযুগে আরবের যে যারা রসায়ন চর্চা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট, সেই গবেষকদের। আর এই রসায়ন চর্চাকে বলা হতো
আলকেমি। যারা গবেষক ছিলেন তাদের বলতো আলকেমিস্ট, আলকেমিস্ট। আর যারা যারা রসায়ন চর্চাটার নাম ছিল আলকেমি। এই যে আলকেমি শব্দটি, আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কেমি থেকে, কিমি বা কেমি, হ্যাঁ, শব্দ থেকে। এই যে কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। তাহলে বুঝতে পেরেছো? তাহলে রসায়ন মূলত এসেছে আরবি শব্দ থেকে। আলকেমি, আলকেমি কারা ছিলেন? আলকেমি বিষয়টি কি? আলকেমি হচ্ছে যে রসায়ন চর্চা, সেখান থেকে এসে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কেমি থেকে। হ্যাঁ, আলকেমি থেকে আসছে কেমিস্ট্রি, এইভাবে উৎপত্তি। বুঝতে পেরেছো? ওকে। এখান থেকে প্রশ্ন সাধারণত হয় যে মধ্যযুগে যারা আরবের রসায়নবিদ যারা ছিলেন তাদেরকে কি বলা হয়? তুমি বলবা যে আলকেমিস্ট বলা হয়। আর ওই রসায়ন চর্চাকে বলা হয় আলকেমি। আর কিছু লাগবে না। আচ্ছা, এখন একটু জনক সম্পর্কে করব। আসলে রসায়নের জনককে, আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন। তিনি সর্বপ্রথম রসায়ন চর্চা করেছিলেন, আলকেমিস্ট। তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়। ওনাকে পুরাতন মানে প্রথমের দিকে রসায়নের জনক বলা হতো। ঠিক আছে। তাছাড়া এই যে জাবির ইবনে হাইয়ান, তিনিও বিশ্বাস করতেন যে মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে তৈরি হয়েছে সকল পদার্থ। এসব নিয়ে তিনি গবেষণা করলেও রসায়নের তার কাছে রহস্যগুলো পরিষ্কার ছিল না। প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। ফলে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন, ওই যে যাদেরকে আমরা ছবিতে দেখলাম, জন ডান্ডার সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভোইসিয়েকে সবচেয়ে, এটা একটু ইম্পর্টেন্ট জানার জন্য, জানতে হবে আমাদেরকে যে অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাহলে আধুনিক রসায়নের জনককে? আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। আধুনিক রসায়নের জনক কে আমাদের, বলো? অ্যান্টনি ল্যাভোইসিয়ে। আর এদিকে জাবির ইবনে হায়ান প্রথম গবেষণা করেছিলেন, তাকেও অনেক সময় রসায়নের জনক বলা হয়। তোমাদেরকে যদি বলা হয় রসায়নের জনককে, তুমি বলবা যে আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। আর উনি হচ্ছেন, জাবির ইবনে হাইয়ান হচ্ছেন প্রথমের দিকে রসায়নের জনক তিনি। আচ্ছা, ওকে। যে দেখো, আমরা রসায়নের সংজ্ঞা যেটা পড়েছিলাম, যে বিজ্ঞানের যে শাখায়, আমি ওই সময় তোমাকে বলেছিলাম বড় সংজ্ঞাটার সাথে, যে রসায়ন বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলা হয়ে থাকে। তাহলে গঠন, ধর্ম এবং পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং হচ্ছে পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রসায়ন। পারস্পরিক রূপান্তর বলতে কি বুঝিয়েছিলাম বলো তো? পারস্পরিক রূপান্তর বলতে বোঝানো হচ্ছে যে তুমি যদি পানিকে একটা বরফ, এটা হচ্ছে বরফকে তুমি তাপ দিলে কি হয়ে যাবে? এটি পানি হয়ে যাবে। পানিকে তুমি তাপ দিলে বাষ্পে পরিণত হবে, তাই না? মানে বাষ্পে পরিণত হয়ে যাবে। এই যে এটা পারস্পরিক রূপান্তর, এটা এইখানে আমাদের রসায়ন আলোচনা করবে। আচ্ছা, চলো চলো আমরা পরবর্তীতে জানি। আমরা এখন একটি টেবিল দেখব। টেবিলটিতে দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। রসায়নের দৃষ্টিকোণ থেকে দৈনন্দিন জীবনে আমাদের যে কিছু বিশ্লেষণ আছে, এগুলো দেখো আমরা দেখব। প্রথমে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? আমরা যখন কাঁচা আম খাই সেটা টক, কিন্তু পাকা আম মিষ্টি কেন? এখানে দেখো রসায়ন কি বলে। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। মাথায় রাখতে হবে, এটা তোমার এমসিকিউর জন্য প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এমসিকিউর জন্য কি প্রশ্ন হবে, যে কাঁচা আমে কি থাকে? কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড এবং হচ্ছে ম্যালিক অ্যাসিড। আচ্ছা, এই যে এই দুটো অ্যাসিড থাকে সেজন্য টক, কিন্তু যখন আম এটা পাকে তখন এই অ্যাসিডগুলাই
রাসায়নিক পরিবর্তন ঘটে, এটার মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে, এটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, তাই পাকা আম মিষ্টি হয়ে যায়। তাহলে বিষয়টা আজকে জানলে কিনা আমি জানি না, আমি যখন এটা পড়েছি তখনই আমি প্রথম জেনেছিলাম। এবং আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, মজা লেগেছে বিষয়টা, যে দেখো কাঁচা আমে কি থাকে, কাঁচা আমে থাকে হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। এটা যখন এটা তো যেটা টক, আর যখন এটা পাকবে তখন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এটির ওই সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড ফ্রুক্টোজে পরিণত হয়, গ্লুকোজ ফ্রুক্টোজ। তুমি কখনো গ্লুকোজ খেয়েছো? এটা মিষ্টি কিন্তু। তো সেই জন্যই এই যে গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হয়, সেই জন্য আম মিষ্টি হয়ে যায়। হুম, ঠিক আছে। পরে দেখো কি বলেছে, পরে বলেছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম দহন ইত্যাদি দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম ইত্যাদি মূল উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোকার্বন, তাই না বলো? হাইড্রোকার্বন বলতে কি বুঝো? হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হচ্ছে কার্বন মিলে যে যৌগটা, সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। এই যে হাইড্রোতে আছে হাইড্রোজেন, কার্বনে কার্বন, ঠিক আছে। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন হাইড্রোজেন, হ্যাঁ সরি, পরের আমি যেটা বুঝাইলাম সেটা পরে বলে দিয়েছি, যে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। তাই এগুলোর দহন ঘটে, তখন বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জ্বলে উঠে এবং তাপশক্তি উৎপন্ন করে। ব্যাপার বুঝতে পারছো? যখন এই হাইড্রোকার্বনের দহন হয়, দহন মানে কি বলতো? দহন মানে অক্সিজেনের সাথে রিয়েকশন। যদি হাইড্রোকার্বন আরেকটা সংজ্ঞা শিখো এখান থেকে, এই যে দহন শব্দটা, এটা বিভিন্ন জায়গায় আসবে। দহনটা কি? দহন হচ্ছে হাইড্রোকার্বন যখন অক্সিজেনের সাথে রিয়েকশন করবে, অক্সিজেনের কাজই হচ্ছে দহন, পুড়িয়ে দেওয়া। তাহলে তখন সেটা কি হবে? হাইড্রোকার্বন যখন অক্সিজেনের সাথে রিয়েকশন করবে তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, জলীয় বাষ্প উৎপন্ন করে আলো এবং তাপশক্তি উৎপন্ন করবে। এভাবেই কিন্তু আমরা যে মোটর যানগুলো চালাচ্ছি সবগুলো কিন্তু এভাবেই হচ্ছে। এই তুমি তোমার বাইক আছে, বাইক যে আছে, তোমার কি বাইক আছে আমি জানি না, আমার আছে সুজুকি জিক্সার এসএফ, ঠিক আছে, সুজুকি জিক্সার আছে। তো এখানে এটার ইঞ্জিনের আসলে কাজটা কি হয়, আমরা কি বলি, আমি আমি সাধারণত বলি অকটেন। অকটেন একটি হাইড্রোকার্বন। অকটেন, এই অকটেনকে যখন এটি অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি তৈরি করে, এটা কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তারপরে জলীয় বাষ্প তৈরি করে, আলো তৈরি করে এবং তাপ শক্তি তৈরি করে। এভাবেই এটা জ্বালানি হিসেবে মানে এই বাইক চলতে থাকে। ব্যাপার বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এখন তুমি ধরো যে সকালবেলাতে উঠলে, মানে সকালে না, তুমি ধরো যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাইলা, অ্যাসিডিটি হচ্ছে, অনেক ভালো খাবার দাবার খেয়েছো, তোমার পেটে ওষুধ মানে অ্যাসিড হয়েছে। এখন কি করতে হবে বলো? তোমার সাধারণত কেন হয় অ্যাসিড, এটা আগে জানো, যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। আমরা জানি পাকস্থলীতে খাদ্য হজমের জন্য কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত করে। পাকস্থলী কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু বেশি পরিমাণে আছে, তো সেজন্য আমাদের কি খেতে হয় বলো? অ্যান্টাসিড খেতে হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিডে কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এটা থাকে। তো এগুলো থাকে যখন আমরা আরেকটি সংজ্ঞা তুমি হয়তো প্রিভিয়াস ক্লাসে পড়েছো, যেটা হচ্ছে অ্যাসিড। এগুলো কি? হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে ক্ষার, অ্যাসিড আর বেস দুটা মিলে কি হয়? দুটা মিলে বলো, ওয়াটার হয়ে যায়, ওয়াটার অ্যান্ড সল্ট। তাহলে দেখো এটা ওয়াটার অ্যান্ড সল্ট হয়ে গেলে এটা প্রশমিত হয়ে গেল, এই দুটি যুগে প্রশমিত হয়ে গেল। এগুলো আসলে এটা কিন্তু দৈনন্দিন জীবনে একটা রসায়নের ব্যবহার, একদম স্পষ্ট ব্যবহার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই ঘটনাগুলো থেকে সহজেই বুঝতে পারছো দৈনন্দিন জীবনে আমাদের রসায়নের সাথে কিভাবে সম্পর্কিত আমাদের রসায়ন। হুম। হুম। কাজেই বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার একটি হলো রসায়ন, তাই না? আচ্ছা। হুম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে যে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ।
রসায়ন কোন কোন ক্ষেত্রে ইউজ হয় আমরা এই বিষয়টি এখন দেখব দ্য স্কোপ অফ কেমিস্ট্রি। লেটস লেটস স্টার্ট। ওকে, দেখো যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন আছে। যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে। বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে, তাই না? আমরা যে মাটির উপরে বসবাস করছি সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময় নয়, সুদূর অতীতেও এসব পরিবর্তন ঘটেছে। যখন এ পৃথিবীর প্রথম জন্ম হলো তখন পৃথিবী এমন ছিল না, ছিল খুবই উত্তপ্ত। সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন। সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজারো রকমের পদার্থ। এসব কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে, তাই না? আচ্ছা দেখো, এখানে যে বিষয়টা বলেছে যে আমাদের যে পৃথিবী সৃষ্টি হয়েছে, যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন কিন্তু এটি ছিল একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল পৃথিবীটা, একদম জাস্ট জ্বলন্ত। পরে এটা কোটি কোটি বছর ধরে এটা লেগেছে এটা ঠান্ডা হতে। ঠিক আছে, এটা ঠান্ডা হয়েছে। তখন এর বায়ুমণ্ডল তৈরি হয়েছে, মাটি তৈরি হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে এইভাবে মানে আমাদের জীবের উৎপত্তি হয়েছে, তাই না? মানুষও মানুষও বিভিন্ন প্রাণী, উদ্ভিদ বা ক্ষুদ্র অণুজীব যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা হোক, বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকল দেহই বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। প্রতিটি দেহ, এখানে দেখো এটা সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, প্রতিটি দেহ এক একটি বড় রাসায়নিক কারখানা। বুঝতে পেরেছো? প্রতিটি দেহ এক একটি বড় রাসায়নিক কারখানা। বলো তো কেন এই কথাটি বলেছে? কারণ আমাদের শরীরের ভেতরে কত পরিমাণ যে ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে সেটি আসলে মানে হিসেব করা যাবে না। হিসেব হিসেব করে বলা যাবে না, এত পরিমাণ রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত ঘটতেছে। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ঘটতেছে। যেমন তুমি যখন একটু শুধু এটা চিন্তা করো, যখন আমরা অক্সিজেন ইনহেল করছি, ঠিক আছে, অক্সিজেন যখন তুমি নিচ্ছ, অক্সিজেনের কাজটা কি হচ্ছে বলো? অক্সিজেন এবং এর সাথে তুমি অক্সিজেনের সাথে বলো বাতাসে কত পার্সেন্ট অক্সিজেন থাকে? বাতাসে থাকে 20%। 20% অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে 78%, তাই না? নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 78% নাইট্রোজেন থাকে। ওকে, তাহলে যখন তুমি এটা নিচ্ছ, বাতাসের অক্সিজেন নিচ্ছ, তখন অক্সিজেন শরীরের ভেতরে যে আমাদের এটা কি হবে, আমরা যে খাদ্য খেয়েছি, খাদ্যের যে ডিকম্পোজ খাদ্যটা রয়েছে, খাদ্য কণিকা, এটাকে অক্সিজেন কি করবে? এর সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে আমাদের কি করবে? শক্তি তৈরি করবে। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। মানে এরকম ভাবে আমাদের রিয়াকশনগুলো শরীরের ভেতরে ঘটতেছে। আবার তুমি যখন খাচ্ছ তখন শরীর থেকে পাকস্থলী কি করতেছে? আমরা এর আগে একটু আগে দেখেছি পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করতেছে খাদ্য হজমের জন্য। তাছাড়া যখন তুমি মানে একটি খাদ্য যখন তুমি মুখে দাও, মুখে দেওয়ার সাথে সাথেই তোমার মুখের লালা, তারপরে বিভিন্ন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে উম, মানে হজম করার জন্য তোমার বিভিন্ন ধরনের হরমোন, প্রোটিন প্রোটিন জাতীয় খাদ্য কে হজম করার জন্য আরেক ধরনের হরমোন, এরকম শরীর প্রতিনিয়ত উম, তোমার প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করতেছে। সেজন্য বলে যে আমাদের দেহ একটি বড় রাসায়নিক কারখানা। সেজন্য এই কথাটি বলা হয়েছে। আচ্ছা দেখো, এখানে প্রতি মুহূর্তেই ঘটে চলছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, যে কথাটা আমরা এতক্ষণ বললাম। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ঘটিয়ে তৈরি করছে আমাদের ব্যবহারের বিভিন্ন সামগ্রী, তাই না? যেমন তুমি যে জামা কাপড় পরছো, যে পেস্ট দিয়ে তুমি দাঁত পরিষ্কার করছো, যে চিরুনি দিয়ে তুমি চুল আঁচড়াচ্ছ, বা ত্বকে যে কসমেটিক্স ব্যবহার করছো, সবই কিন্তু রসায়নের অবদান, তাই না? অস্বীকার করার সুযোগ আছে বলো? সব রসায়নের অবদান। ওকে, এখন দেখো, এছাড়া আমাদের পরিষ্কারের কাজে যে সাবান ব্যবহার করতে হচ্ছে, টয়লেট ক্লিনার জীবন রক্ষার জন্য ব্যবহার করছি, বিভিন্ন ধরনের কি ওষুধ সামগ্রী,
তাই না? আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করছি সার, কীটনাশক, যানবাহনে ব্যবহার করছি পরিশোধিত পেট্রোল, ডিজেল। এসব শিল্পক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে, তাই না? এসব কি করতে হচ্ছে বলো? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এটা তৈরি করতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, রসায়নের পরিধি এই ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না। চলো আমরা একটি টেবিলের মাধ্যমে উদাহরণ দিয়ে আমরা কিছু কিছু দেখবো, রসায়নের কিছু ক্ষেত্র আমরা দেখবো এখন। আচ্ছা, সেটি হচ্ছে যে বস্তু বা বায়ু, রসায়নের ক্ষেত্রে পরিবর্তন যে বায়ু, প্রধানত বায়ুতে কি থাকে আমরা একটু আগেই বলেছি। বায়ুতে থাকবে অক্সিজেন, নাইট্রোজেন, তাছাড়া রয়েছে কার্বন ডাই অক্সাইড, তাছাড়া রয়েছে আর্গন, তাছাড়া হাইড্রোজেন। এরকম বিভিন্ন পরিমাণে এই বায়ুতে কিন্তু আছে। কিন্তু যেহেতু অক্সিজেন 20% এবং নাইট্রোজেন হচ্ছে তোমার 78%, সেই জন্য এই দুটির কথাই এখানে বলা হয়েছে। দেখো, আমরা যখন শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে বিয়োজিত খাদ্য, একটু আগে বলেছি। এই বিয়োজিত খাদ্য বলতে কি বোঝায় বলো তো? আমাদের যে খাদ্য ভেঙে যাওয়ার পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় তৈরি হয়, সেই খাদ্যের সাথে অক্সিজেন রিয়াকশন করে কি তৈরি করে? শক্তি উৎপাদন করে। ঠিক আছে? এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে, আর এই নাইট্রোজেনের কাজটা কি? লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে। নাইট্রোজেনে দেখো আল্লাহ মহান সৃষ্টিকর্তা কত সুন্দর করে সেট আপ করে দিয়েছেন। যদি এটি অক্সিজেন, শুধু অক্সিজেন থাকতো, সবগুলো যদি অক্সিজেন থাকতো, তাহলে কিন্তু আমাদের শরীরের ভেতরে হয়তো পুড়ে যেত সব। মানে কারণ অক্সিজেনের কাজ কি বলো? অক্সিজেন দহনে সাহায্য করা, তাহলে অক্সিজেন সব জ্বালিয়ে ফেলতো। ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন এই বিক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করে আমাদের মানে শক্তি উৎপাদন করতেছে। শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি কি তোমাদের জানা আছে যে কিভাবে শক্তি উৎপাদিত হয়? যেমন তুমি যে গ্লুকোজ, আমরা সাধারণত খাদ্য হিসেবে আমাদের খাদ্যের কণিকাগুলো কি হয়? গ্লুকোজে পরিণত হয়, C6H12O6। তখন এর সাথে অক্সিজেন যেটা তুমি নিয়েছো, ইনহেল করেছো, সেই অক্সিজেন যে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এবং এই যে শক্তি বা তাপ, শক্তি বা তাপ তৈরি করে। ঠিক আছে? এই যে শক্তিটা এটিপি, এটাকে এটিপি বলে। এটিপি মানে এডিনোসিস ট্রাইফসফেট, এটি তৈরি করে। তাহলে এই এই শক্তির মাধ্যমে আমরা চলতে পারছি। ওকে, তাহলে অক্সিজেনের কাজটা দেখছো? তাহলে রসায়ন কিন্তু এগুলো সবগুলোই এখানে রসায়নের ক্ষেত্র। কে বিশ্লেষণ করবে? রসায়ন ছাড়া এগুলো বিশ্লেষণ করা কোনোভাবেই সম্ভব নয়। রসায়নই তোমাকে দেখাবে যে আসলে অক্সিজেন কোথায় গিয়েছে, কি কাজ করেছে। হুম, ওকে। এখন দেখো, তারপরে খাবারে যে পানি রয়েছে, পানি সহ বিভিন্ন খনিজ লবণ রয়েছে। আমরা যে খাবার পানি খাই, খাবার পানিতে কিন্তু বিভিন্ন ধরনের খনিজ লবণ রয়েছে। দেখো, আমরা পড়ি জীবের শরীরে বেশিরভাগই পানি, শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে, তাহলে এই পানিতে দ্রবীভূত প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। তাহলে আমরা পানির, দেখো, প্রধান একটা কাজ কি? প্রাণীর প্রধান কাজ হচ্ছে শরীরে যে বিষাক্ত পদার্থ, সেগুলো এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, তাই না? যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। যেমন উলা উঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যুর মূল কারণ ছিল এই এই ডিহাইড্রেশন, পানির স্বল্পতা। বুঝতে পেরেছো? আহ, আমাদের তো তোমরা ছোট সময় দেখেছো কিনা জানি না, বাট আমি দেখেছি এই কলেরা হয়ে গ্রামকে গ্রাম মানুষ মারা যেতে দেখেছি আমি। ঠিক আছে?
তখন আরেকটা গ্রামে অনেক কুসংস্কার ছিল যে কলেরা হলে তাকে পানি খাওয়াতো না, পানি খাওয়ানো যাবে না। দেখো কত বড় মানে কুসংস্কার সেটি। যে কলেরা হয়েছে, তার পানি স্বল্পতা হচ্ছে, শরীরে পানি পাচ্ছে না, ওই সময় তাকে পানি খাওয়াতে হবে। বাট তখন গ্রামের মানুষ একটা কুসংস্কার ছিল যে না, তাকে পানি দেওয়া যাবে না, সেই জন্য পানি দিত না, দিত না তাদেরকে। ফলে আস্তে আস্তে একটা পানি স্বল্পতা, ডিহাইড্রেটেড হয়ে মানুষ মারা যেত। আচ্ছা, তাহলে পানিতে কি থাকে? খনিজ লবণ হিসেবে থাকে। খনিজ লবণ হিসেবে কি থাকে? থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তুমি জানো ক্যালসিয়াম এই যে আমাদের হাড় গঠনে সাহায্য করে, আমাদের হৃৎপিণ্ডের যে মানে কার্যকারিতা বৃদ্ধি করে, আমাদের যে পেশির কার্যকারিতা, ক্যালসিয়াম এটা ক্যালসিয়াম ভূমিকা রাখে। ম্যাগনেসিয়ামেরও কাজ ক্যালসিয়ামকে সাপোর্ট করা। ঠিক আছে, ক্যালসিয়ামকে ম্যাগনেসিয়াম সাপোর্ট করে, যেমন এখানে পেশির ক্ষমতা বাড়ায়, তারপরে ওই একই প্রায় কাছাকাছি হাড়ের গঠনেও ম্যাগনেসিয়ামের ভূমিকা রয়েছে। আচ্ছা, ওকে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, কারণ হচ্ছে যে অনেক তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এগুলো কাজে লাগবে, কোনো না কোনো সময় দেখবে যে এটা কাজে লেগে যাবে। ওকে, এখন দেখো আমাদের যে সার আছে, সার, আমরা সার হিসেবে যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, আচ্ছা এই সারের মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন, কার্বন, ফসফরাস থাকে। আমরা যে খাবার খাই, যেমন তেমনি উদ্ভিদেরও খাবারের প্রয়োজন হয়, তাই না? উদ্ভিদের খাবার, হ্যাঁ, উদ্ভিদের খাবারের প্রধান উপাদানগুলো হলো নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, কার্বন। এগুলো সাধারণত প্রধান খাবার। উদ্ভিদের খাবার কিন্তু অনেকগুলো আছে, 19টা না 20টা উদ্ভিদের খাবার রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এরকম আছে। তো সেখানে প্রধান খাবার হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। এগুলো উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করে বলো? উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে। সার দিলে তুমি যখন ইউরিয়া সার দাও, ইউরিয়া সারে কি আছে বলো? ওখানে নাইট্রোজেন আছে না? মনে আছে ইউরিয়া সংকেত জানো? হ্যাঁ, ওখান থেকে ইউরিয়া সার থেকে এসে নাইট্রোজেন। ফসফেট সার দাও, ফসফেট সার থেকে এসে ফসফরাস নিয়ে থাকে, এইরকম। ঠিক আছে, আচ্ছা, তাছাড়াও দেখো উদ্ভিদের আরো কয়েকটা ইয়ে আছে, সেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। হ্যাঁ, এগুলো উদ্ভিদের প্রধান খাদ্য। তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে করে থাকে, ফলে আমাদের ফসলের উৎপাদন ভালো হয়। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে তাহলে স্যার, ভাইয়া সার দিলে বা এটা ক্ষতি কেন? আমরা ওই ফসল কেন মানে বলে যে না সার দেওয়া হয়েছে, এই যে এটা খাওয়া যাবে না? আসলে তুমি পরিমিত পরিমাণে খাদ্য যদি দাও, পরিমিত পরিমাণে সার ব্যবহার করো, তাহলে সেটি উদ্ভিদের জন্য ভালো, তাদের পুষ্টির জন্য ভালো। বাট তুমি যদি এটি অতিরিক্ত পরিমাণে ইউজ করো, তুমি যদি অতিরিক্ত ইউজ করো, মানুষ আমরা সবাই অসৎ। ফলন বেশি পাওয়ার জন্য আমরা প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক ব্যবহার করে থাকি, যেটি উদ্ভিদের কি করে? উদ্ভিদ নিজে নিজে এটা গ্রহণ করে। তাছাড়াও তোমার আহ, অতিরিক্ত যে পরিমাণটা, সেটি মাটির সাথে মিশে যায়, পরিবেশের সাথে মিশে যায়, এর মিশে পরিবেশ দূষণ করে, মাটির সাথে মিশে এটা বৃষ্টির পানির সাথে এটা আমাদের নদী বা জলাশয়ে চলে আসতেছে। সেখান থেকে ওইটা মাছ মাছ খাচ্ছে, ওগুলো সেই মাছ আমরা খাচ্ছি, এইভাবে আমাদের শরীরে চলে আসতেছে। ঠিক আছে, ওকে, এখন দেখো আরেকটি কাজ রসায়নের, সেটা সেলুলোস, কাগজ। কাগজ, সেলুলোস, আচ্ছা, যে কাগজ আবিষ্কারের মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ বা আখের ছোবড়া ইত্যাদি প্রচুর পরিমাণে সেলুলোস থাকে এই আগের ইত্যাদিতে। আচ্ছা, কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। দেখছো? তাহলে কাগজ কি দিয়ে তৈরি, কি থেকে কাগজ তৈরি হয় বলো? বাঁশ বা আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হচ্ছে। বাঁশ, বাঁশ বা আখের ছোবড়া, দেখো আখের ছোবড়া থেকে, বাঁশ বা আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হয়। কাগজ তৈরি প্রক্রিয়াটি কি তোমরা কখনো দেখেছো? কখনো কোনো শিল্প কারখানায় গিয়েছো? যাওনি,
খুলনাতে রয়েছে। যেমন কাগজ তৈরি প্রক্রিয়াটা কিন্তু ৩টা ধাপে সংগঠিত হয়। প্রথম যে ধাপটা সেটার নাম হচ্ছে পাল্পিং, পাল্পিং বলে, ঠিক আছে। পরে বলে ব্লিচিং, তারপরে আছে হচ্ছে তোমার ওই শিফটিং যেটা বলে, শীট আকারে যেটা শীট তৈরি হয়। আচ্ছা, পাল্পিং এ এখানে মন্ড তৈরি হয়। আচ্ছা, যাই হোক, এরকম আছে, অনেক প্রক্রিয়া রয়েছে যে বাঁশ তৈরি হয়। দেখো, এগুলো সব কেমিস্ট্রির ব্যবহার। কেমিস্ট্রি ছাড়া যে তুমি কল্পনাও করা যাবে না, কল্পনা করতে পারবে না এখানে। আচ্ছা, এখন আমরা দেখব যে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার যে সম্পর্ক, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক আমরা অল্প করে দেখতে চাচ্ছি। দেখো, রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড দ্য আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স, এর মধ্যে কি সম্পর্ক রয়েছে এটা চলো দেখি। এখন আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, ইতিমধ্যে তোমরা জেনেছো বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূবিজ্ঞান ইত্যাদি। তাহলে কি বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, কি আছে সেটা? রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং ভূবিজ্ঞান। আমি সাধারণত দেখো, গণিতকে সরাসরি বিজ্ঞান বলা যাবে না, আমি না, এটা কেউই বলবে না। গণিত কেন বিজ্ঞান? দেখো, এগুলো সবগুলোই কিন্তু প্রাকৃতিক বিজ্ঞান, সবগুলোই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, কারণ এগুলো সবগুলো স্টাডি হচ্ছে প্রাকৃতিক নিয়ে, অটো তৈরি করা। রসায়ন কিন্তু মানে অটো তৈরি হয়ে আছে। দেখো, এই রসায়ন কি করে, তোমার অক্সিজেন, এটা অক্সিজেন কি রসায়ন বানাইছে? না, এটা অক্সিজেন আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, সৃষ্টিকর্তা তৈরি করেছেন। পরে এটা নিয়ে আমরা পরবর্তী স্টাডি করি, এবং এগুলো কিন্তু সবগুলোই রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান সবগুলো ল্যাবরেটরিতে প্রমাণ করা যায়, ল্যাবরেটরির মাধ্যমে বিভিন্ন টেস্টের মাধ্যমে প্রমাণ করা যায়। কিন্তু গণিতকে কি সেটা করা যায়? গণিত হচ্ছে যুক্তি দিয়ে বুঝতে হয়। সেই জন্য গণিত কি বিজ্ঞানের একটি শাখা, বাট এটি প্রাকৃতিক বিজ্ঞান না, বা সরাসরি বিজ্ঞান না, ঠিক আছে। গণিতকে তুমি যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হয়। আচ্ছা, ওকে। তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে রসায়ন এটি কি, কোন ধরনের বিজ্ঞান, তুমি অবশ্যই বলবে প্রাকৃতিক বিজ্ঞান। বিজ্ঞানে এর একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল, রসায়ন তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল, এই কথাটি বলেছে। চলো আমরা উদাহরণ দিয়ে দেখি। দেখো, জীববিজ্ঞানের সাথে রসায়নের যে সম্পর্ক, জীববিজ্ঞানের সাথে রসায়নের, জীববিজ্ঞানের সাথে রসায়নের কি সম্পর্ক রয়েছে বলো? জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা হচ্ছে একটি প্রধান সম্পর্ক। এত এত এখানে আমরা না পড়ি, সেটি প্রথম হচ্ছে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। এই দেখো সম্পর্ক, দেখো উদ্ভিদ যে কি করে, এটা এটা আমরা খুব ভালো করে জানি। আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আমরা কার্বন ডাই অক্সাইড যে ছাড়ি, সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ তার পাতার ক্লোরোফিলের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড সে রিসিভ করে। তারপরে সে কি করে, মাটি থেকে মূলের মাধ্যমে পানি নেয়, এবং ওই যে পাতার ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের মাধ্যমে বা সবুজ পাতা অংশের মাধ্যমে সে সূর্যালোক নেয়, সূর্যের আলো, লাইট নিয়ে কি তৈরি করে বলো? গ্লুকোজ তৈরি করে, তাই না? অক্সিজেন তৈরি করে। জলীয় বাষ্প, জলীয় বাষ্প তৈরি করে, তাই না? আচ্ছা, তাহলে তুমি দেখতেছো এই যে এইভাবেই তাহলে এই যে বিক্রিয়াটা, এটা দেখো রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া অবভিয়াসলি। আচ্ছা, উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে, আমি যেটা বলেছি, কার্বন ডাই অক্সাইড মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে তার পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে
রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপাদন উৎপাদন করে। এই যেটা গ্লুকোজ, গ্লুকোজ উৎপাদন করে, ঠিক আছে। হুম। তো এছাড়াও বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে। সমগ্র জীবদেহই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীদেহের এসব রাসায়নিক পদার্থ, তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। আর এই যে এই সকল আলোচনা কিন্তু জীববিজ্ঞানে করা হয়, সেজন্য জীববিজ্ঞান আর রসায়ন কি পরস্পর ওতপ্রোতভাবে জড়িত বা সম্পর্কযুক্ত। আচ্ছা, পদার্থবিজ্ঞানের সাথে এরকম সম্পর্ক রয়েছে। পদার্থবিজ্ঞানের সাথে যেমন দেখো চৌম্বক, বিদ্যুৎ এবং ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে পদার্থবিজ্ঞান সাধারণত আলোচনা করে থাকে। ব্যাটারি সাধারণত দেখো পদার্থ কোথায় আছে, বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তার রসায়নের অবদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে যানবাহন চলে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়ন এবং পদার্থবিজ্ঞান সেই জন্যই তারা একে অপরের উপর নির্ভরশীল। কারণ দেখো এই যে ব্যাটারিতে যে ব্যাটারি, কেন বললাম ব্যাটারি ব্যবহার, রসায়ন ব্যাটারির মধ্যে কি থাকে, ব্যাটারিতে অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, তুমি জানো, CSO4, তাই না? ব্যাটারিতে যে ক্রিয়া বিক্রিয়া, অ্যানোড ক্যাথোড সবকিছুই কিন্তু এই রসায়ন আলোচনা করে, কিভাবে ওখানে রিয়াকশনটা হয়। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। এরকম ভাবে গণিতের সাথে রসায়নের সম্পর্ক রয়েছে, যেমন গণিতের বিভিন্ন সূত্র আছে, সেগুলো তোমার রসায়নে যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যৌগের সংযুক্তি নির্ণয়, বিক্রিয়ার হার নির্ণয়, এগুলো গণিতের মাধ্যমে করা হয়, গণিতে আলোচনা করা হয়। সেজন্য গণিতের রসায়ন দেখো সম্পর্ক আছে, সম্পর্ক। আচ্ছা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি। তুমি কেন রসায়ন পাঠ করবে? আমরা ইতোমধ্যেই অনেক কিছুই বুঝে গেছি যে আমাদেরকে কেন রসায়ন পাঠ করতে হবে। তবু আমরা দেখো, এখানে আমি একটু সংক্ষেপে পড়তে চাচ্ছি। সেটি দেখো, এখানে তোমাকে বলেছে যে সকালে তুমি ঘুম থেকে উঠে তুমি ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজলে, বই পড়তে বসলে, পড়ার সময় মা চা বিস্কুট দিল, তুমি খেয়ে গোসল করতে গেলে, গোসল করতে গিয়ে তোমাদের বাথরুমটা একটু নোংরা হয়ে আছে, তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে, গোসল করার সময় যে তুমি সুগন্ধি সাবান শ্যাম্পু ব্যবহার করতেছো, গোসল শেষে যে তুমি যে লোশন লোশন নিচ্ছ, সকালে নাস্তা সেরে তুমি স্কুলে গেলা, স্কুলে শিক্ষক দেখলা যে চক চক দিয়ে বোর্ডে লিখছেন। আহ, লক্ষ্য করো যে তুমি যে জিনিসগুলো ব্যবহার করেছো, এই যে সকাল থেকে তুমি যে জিনিসগুলো ব্যবহার করতে দেখলে বা তুমি নিজে করেছো, সবকিছুই কিন্তু রসায়নের অবদান। যেমন দেখো এই যে পেস্ট, ব্রাশ, বিস্কুট, তারপরে টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন, সবগুলোই রসায়নের অবদান, তাই নয় কি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুধু কি তাই? দেখো, শুধু কি তাই? জমি উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সার, ক্ষেতের উপর পোকামাকড়ে যাতে নষ্ট না করে সেজন্য মানুষ তৈরি করেছে কি কীটনাশক, ইনসেকটিসাইডস তৈরি করেছে মানুষ। হ্যাঁ, খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে প্রিজারভেটিভস তৈরি করা হয়েছে, সবগুলোই আসলে রসায়নে ব্যবহার হচ্ছে। চাষাবাদ কিংবা খাদ্যের উপর আমরা অনেকেই নির্ভর করি। আচ্ছা, যাই হোক, এটা বাদ দাও, রসায়নের উপর নির্ভর করি, হ্যাঁ। চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপরেই নির্ভর করি। ওকে, ঠিক আছে। আজ কলেরা টাইফয়েড, দেখো কি বলেছে, আজ কলেরা টাইফয়েড যক্ষা ইত্যাদি মানুষের চিকিৎসাযোগ্য এক সময় সকলে এগুলো মারা যেত। আচ্ছা, অনেক কথাই বলেছে এখানে, এগুলো তোমার পড়তে হবে না, এইটুক দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে দেখো। শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বজ্র আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে।
এর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু। যে ভারী ধাতু দেখো, চমৎকার, যে ভারী ধাতু, ভারী ধাতুগুলো কি কি? পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, এগুলোকে বলা হয় ভারী ধাতু। আসতে পারে যে ভারী ধাতু কোনটি। আর এখানে আসতে পারে যে পরিবেশে যে শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট যে রাসায়নিক বজ্র পরিবেশের ক্ষতি সাধন করছে, সেগুলো কি কি? এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং বিভিন্ন অ্যাসিড এবং ভারী ধাতু। ওকে, আচ্ছা, এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলেছে। এগুলো বিভিন্ন উদ্ভিদ ও মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করছে। এগুলো সব কি করতেছে? উদ্ভিদ ও মাছের শরীরে প্রবেশ করে ক্ষতি সাধন করছে। এসব মাছ, উদ্ভিদ আমরা খাদ্য হিসেবে খেয়ে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আমাদের জন্য ক্ষতি, ব্যবহার করা আমাদের জন্য ক্ষতির কারণ। যেমন ফসলের ক্ষেত্রে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার কাজে কীটনাশক ব্যবহার করা হয়, কিন্তু তা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে ওই অতিরিক্ত কীটনাশক ফসলে ক্ষতি করে। সেজন্য তুমি কীটনাশক ধ্বংসের মানে পোকামাকড় ধ্বংসের জন্য কীটনাশক ব্যবহার করো, কিন্তু যদি অতিরিক্ত ইয়া করো, কীটনাশক ব্যবহার করো, তাহলে দেখো সেই কীটনাশকগুলো বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর, নদ নদী, খাল বিলের পানিতে গিয়ে পড়ে যায়, ওই পানিকে দূষিত করে। এ সকল কীটনাশক কোনো কোনটির কিছু অংশ উদ্বায়ী তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই জন্যই কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আচ্ছা, সুতরাং বুঝতে পেরেছো যে, দেখো, বুঝতে পেরেছো যে আমাদের রসায়ন একদিকে যেমন প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিস আবিষ্কার করেছে, তেমনি তার অযৌক্তিক এবং অবিবেচকের মতো ব্যবহার করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। এখন অনেক রোগের ওষুধ আবিষ্কার হয়নি, রসায়ন অধ্যয়ন ও গবেষণা করে সেসব ওষুধ আবিষ্কারের চেষ্টা করা আমাদের দায়িত্ব। এখন অনেক রোগের ওষুধ, যেমন দেখো ক্যান্সারের ওষুধ এখনো ঠিকমতো আবিষ্কার হয় নাই, ঠিক আছে? এটা আমাদের আসলে কিন্তু স্টাডি করার দায়িত্ব, রসায়ন গবেষণা করার দায়িত্ব। রসায়নবিদরা এগুলো তৈরি করবেন, রসায়নবিদরা ওষুধ তৈরি করে, তুমি জানো? হ্যাঁ, আজকে জেনে রাখো যে রসায়ন যারা কেমিস্ট আছেন তারাই গবেষণা করে ওষুধ তৈরির প্রক্রিয়া, মানে ওষুধ তৈরি করেন, ঠিক আছে? কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, রসায়ন পাঠ করে একদিকে আমরা যেসব মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করতে পারবো, একই সাথে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর সেটি বুঝতে পারবো, কোনটি ক্ষতিকর সেটি বুঝতে পারবো আমরা। আর তোমরা রসায়ন অধ্যয়ন করে পৃথিবীতে আরো এগিয়ে নিয়ে যাবে, এটি তোমাদের কাছে সবার প্রত্যাশা।